নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টপিকটা হচ্ছে 2026-এর জন্য সোনা নাকি সিলভার, শেয়ার নাকি ইটিএফ। তো আপকামিং ইয়ার, এই বছরের শেষ হতে চললো, আর নভেম্বর আর ডিসেম্বর জাস্ট আর এক মাস আছে, যে কোনটা আপনাদের জন্য বিনিয়োগ, এই চ্যানেলটা বিনিয়োগ উইথ রাজ, আমাদের সাথে আপনি বিনিয়োগ করবেন। গোল্ড নাকি সিলভার, না ইউটিএফ, না মিউচুয়াল ফান্ড, না ডিরেক্ট স্টকস। ভিডিওটা শুরু করার আগে কিছু আমি বলে দিই। এটা হচ্ছে ক্রাইসিস ইন্টেলিজেন্স আর অ্যামফি, যেখানে আপনারা টাকা রাখেন, মানে অ্যামফির ডেটা এটা বেসিক্যালি। তো মিউচুয়াল ফান্ডে যারা সব সেবি রেগুলেশনে থাকে, অ্যামফির ডেটা থেকে আমি একদম নিয়েছি। সোর্স হচ্ছে ক্রাইসিস ইন্টেলিজেন্স। এখানে কিছু কিছু টার্মস আছে যেগুলো ম্যাক্রো, আমরা যে এখানে ইনভেস্ট করছি, ইকোনমিতে ইনভেস্ট করছি, কোম্পানিজে, এরাও তো একটা ইকোনমি, মানে এরা তো আমাদের যুক্ত। মানে টাটা মোটরস বলুন, মারুতি সুজুকি বলুন, আমুল বলুন, এক্সেট্রা এক্সওয়াইজেড যেই কোম্পানি আছে তারই শেয়ার আছে বেসিক্যালি, তারাই লিস্টেড মার্কেটে আসছে। জিডিপি, সিপিআই হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ইনফ্লেশন, এই টার্মসগুলোর সাথে গেছে রাজের ভিডিওতে আপনারা ইকুইপড, কেন কি ও ম্যাক্রো ইকোনমিক্সটা নিয়ে করে। তো এই ডেটাটা আমি নিয়েছি, তার একটাই কারণ যে ইন্ডিয়া, চায়না, ইউকে, ইউনাইটেড স্টেটস, ব্রাজিল, আমার বাকি দেখে লাভ নেই, আমার ইন্ডিয়ার সব ডেটাগুলোকে দেখবেন যে প্রত্যেকটা ডেটাতেই এগুলো হচ্ছে লাস্ট 2020, 22, 24 অ্যান্ড 25 অনগোয়িং এর ডেটা। ঠিক আছে, সিওয়াই 26, সিওয়াই পার ক্যাপিটাল জিডিপি আছে এখানে। যে প্রত্যেকটা গ্রাফেই আমি একটা কমন ট্রেন্ড যেটা আমি দেখাতে চাইছি লোককে, যে গ্রাফ কিন্তু ইন্ডিভিজুয়ালি হলেও আস্তে আস্তে কিন্তু স্লোপটা উপরের দিকে চলছে। সেটা আমার এওএম এর দিকে হোক, এওএম মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যেখানে আপনি এক্সওয়াইজেড টাকা ইনভেস্ট করছেন, এইচডিএফসি বলুন, নিপন বলুন, মতিলাল বলুন, এক্সওয়াইজেড যেই কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন, আমি কিন্তু এখন রিটার্ন পার্সপেক্টিভ বলছি না, যেই যে আপনার ইনভেস্টমেন্টগুলো হচ্ছে, গ্রাফ ইজ অন দ্য হায়ার স্লোপ। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু হায়ার স্লোপ। তার মানে কি, আমার কনজামশন বাড়ছে, আমার ইউজেস বাড়ছে, আমার পার ক্যাপিটা ইনকাম অল্প হলেও বাড়ছে, আমার ইকোনমিকে আগাতে হবে। বিকজ ওয়াই, অলরেডি এটা আমি বলি, আমি মার্কেট মানে ডিমান্ড আর সাপ্লাই, ইন্ডিয়ার কিন্তু পপুলেশনও বাড়ছে, যার যতটা পপুলেশন তাকে কিন্তু তার কনজামশন বাড়তেই হবে। তো এটা আমি একটা একটা ডেটা, নর্মাল একটা ডেটা নিয়েছি, যে আমি বোঝাতে চাইছি যে এই মার্কেটে আপনারা ইনভেস্ট করছেন, আমি বলছি না যে গোল্ড নাকি ইটিএফ নাকি ডিরেক্ট স্টকস নাকি মিউচুয়াল ফান্ড, আমি জাস্ট বলছি দ্য স্লোপ ইজ হায়ার, মানে আস্তে 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 দিলেও আমাদের কনজামশন বাড়ছে। এই পয়েন্টটা আই গেস আমি বোঝাতে পেরেছি। আরেকটা ছোট্ট কথা, এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানেও যদি আমি একটা গ্রাফটা দেখি, এটা তো 16 থেকে 2024-এর গ্রাফ আমি নিয়েছি। এতে কনসিকিউটিভলি আমরা দেখি, যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম, এটা তো সিগনিফিকেন্টলি বেড়েছে, এটা কিন্তু অল্প বাড়েনি, এটা কিন্তু সিগনিফিকেন্টলি বেড়েছে। 25,000 কোটি এটা কারোর্সে নেওয়া হয়েছে। তাও কিন্তু এটা 2024 অব্দি আমি নিয়েছি, এপ্রিল 2024 অব্দি, যেই মাসে যাদের এসআইপি হচ্ছে। এবার এসআইপি ক্যান্সেলও হয়, আবার নতুন করে চালুও হয়, বাট সিগনিফিকেন্টলি বেড়েছে। এইবার এত কষ্ট করে আপনাদের জন্য রিসার্চ করে এই ভিডিওটা আজকে বানানো হচ্ছে, বিকজ আমরা কিন্তু কোয়ান্টিটির উপর না, কোয়ালিটির উপর ফোকাস করছি। আমরা চাই যে আমাদের যারা ইনভেস্টার, বিশেষ করে আমাদের সাথে যারা যুক্ত, তারা এডুকেটেড হোক, প্লাস যারা নতুন ভিউয়ার্স, তারাও, তাদেরকেও যাতে আমরা কিছুটা বোঝাতে পারি। এইবার যেটা মেন আমার রিসার্চের উপর আসছি, প্রথমে আমি নিয়েছি হচ্ছে ইটিএফ, খুব ট্রেন্ডিং টপিক। ঠিক আছে, কোনো রেকমেন্ডেশন না, জাস্ট আমি একটা ইটিএফ নিয়েছি, কোনো কমন বেসিসে কিছু নিইনি, কোনো প্যারামিটার্স নিইনি। নিপন ইন্ডিয়া ইটিএফ, ভারত 22, নিপন ইন্ডিয়া সিলভার ইটিএফ, খুব কিন্তু এগুলো মানে ইউটিউব দেখলে আছে না যে বেস্ট 5 ইটিএফ, বেস্ট 2 ইটিএফ, এগুলো কিন্তু উঠে আসে সচরাচর, লোকে ইনভেস্টমেন্টও করে দেয় ওই দেখে। এইবার সেম ভাবে, যে ক্ষেত্রে নতুন চ্যানেল, আমি লাস্ট এক বছরের রিটার্নটাকে আমি প্রাধান্য দেবো, 6 মান্থস আর 1 মান্থটা দেখবো না। ঠিক আছে, 1 ইয়ার রিটার্নটাকে আমি দেখবো, যে লাস্ট এক বছরে টিল ডেট এই ইটিএফগুলো কিরকম পারফর্ম করেছে। আমি কোনোটাই রেকমেন্ডেশন করছি না। হাইয়েস্ট যদি দেখি, যে একটা দাঁড়িয়ে আছে 11.53 আমার নেওয়া ডেটাতে, আর মাইনাসে এটা দাঁড়িয়ে আছে -10%। মানে কথার কথা, লাস্ট 1 ইয়ারে হচ্ছে ভারত 22 ইটিএফ যেটা আছে, রিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি আইটি এটা আছে, ওটা -10%-এ দাঁড়িয়ে আছে। আমার যেটা নেওয়া ডেটাতে, এবার অনেক কিছু আবার হাইও পাবেন, আর আমার ডেটা নেওয়াতে হাইয়েস্ট যে ইউটিআই বিএসসি সেন্সেক্স ইটিএফ দিয়েছে, সে দিয়েছে হচ্ছে 11%। একজন ওয়ার্সটা হচ্ছে -10%, আর যে পজিটিভে দাঁড়িয়ে আছে সে হচ্ছে +11%। আচ্ছা,
ইটিএফস এর পরে আমি স্টকে জাম্প করে গেলাম, আমি আসছি ইটিএফস এর স্টকে জাম্প করে গেলাম। আমি আরো দুটো স্টক নিয়েছি আপনাদের জন্যই সেম ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে পাওয়ার ইন্ডাস্ট্রি, পাওয়ার বলুন বা এনার্জি বলুন, পাওয়ার বা এনার্জি ইন্ডাস্ট্রি। একটা নিয়েছি আমি জেপি পাওয়ার, আর একটা নিয়েছি আমি টাটা পাওয়ার, দুটোই কিন্তু গ্রিন এনার্জির সাথে ফোকাস আছে। কন্ট্রাস্টিংলি দুটোতেই সিগনিফিকেন্ট, যেটা আপনারা ডিফারেন্স বুঝতে পারবেন, একটা আমি এটা 12 মাসের চার্ট নিয়েছি বিকজ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বোঝাচ্ছি। জেপি পাওয়ার পড়ে গেছে আর টাটা পাওয়ার কনস্ট্যান্টলি উঠেছে। একটা স্টক 40 টাকা থেকে আজকের দিনে দাঁড়িয়ে আছে 387 অন দ্য ডে অফ 23 নভেম্বর, আমরা ভিডিওটা শুট করছি। টাটা পাওয়ার আমি জাস্ট এক্সাম্পল হিসেবে 40 রুপিসের স্টক দাঁড়িয়ে আছে 387-এ। সেম ভাবে যারা জেপি পাওয়ারে ইনভেস্ট করেছিল, একটা 90 থেকে 100 টাকা স্টক নেমে চলে এসছে 20 টাকায়। একটা 90 স্টক চলে এসছে 20 টাকায়, আর একটা 40 টাকা স্টক চলে গেছে 400 টাকায়। যেটা আমার পজিটিভ হয়েছে সেটা হচ্ছে 10 টাইমস, যেটা আমার নেগেটিভ হয়েছে সেটা আমার 4 টাইমস। আমার বাজে স্টকটা মানে আমার টাকাটাকে 4 গুণ কমিয়ে দিয়েছে, আর ভালো স্টকটা কিন্তু 10 গুণ বাড়িয়ে দিয়েছে। সেম ইন্ডাস্ট্রিরই কিন্তু আমি স্টক নিয়েছি। এইবার যারা বলেন ইটিএফ, দাদা রাজদা ইটিএফ আমাকে দুটো রেকমেন্ড করো, আমি না মিউচুয়াল ফান্ড এক্সপেরিয়েন্স বেশি আছে, আমি ইটিএফ এ করবো। ইটিএফটা কি? ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ডে টু ডে প্রত্যেক দিনের যে স্টকের যে দামটা বাড়ছে কমছে বাড়ছে, ওই যে প্রাইস পয়েন্টটা থাকছে ওইটা সচরাচর করে যে প্রত্যেক দিনের। ইটিএফ এর কিন্তু কোনো এনএভি হচ্ছে না, যে মিউচুয়াল ফান্ডে এনএভি আছে, ইটিএফ এর কোনো এনএভি নেই। প্রত্যেক যে পয়েন্ট টু পয়েন্ট যে মার্কেটের যে ভলাটিলিটিটা থাকছে সেটা ইটিএফ ক্যাপচার করছে। এবার বুঝতে হবে ইটিএফ যখন সেটা ক্যাপচার করছে তখন সেটার কিন্তু রিস্কও বেশি, ইফ ইউ ট্রাইং টু টেক দ্য গেইনস, আলটিমেটলি কিন্তু আপনার লসও হতে পারে, আবার পজিটিভ হতেও পারে। কিন্তু মার্কেট যখন হাইয়ার মানে বুল রানে থাকবে, মার্কেট যখন ভোলাটিলিটিটা একদিকে যখন বেরিয়ে যাবে, তখন কিন্তু মিউচুয়াল ফান্ড বেটার পারফর্ম করবে রাদার দ্যান ইটিএফ, এটা বাধ্য। এই বছর ইটিএফ কেন বেটার পারফর্ম করেছে? কেন কি মার্কেট লাস্ট 1.5 বছর হয়ে গেল একটা স্ট্রিকে না হলেও ভোলাটাইল তো হয়েছে। অনেকে বলছে 22,000, আমরা আমাদের ক্লায়েন্টকে 22,000-এ কিছু এন্ট্রি করিয়েছি, কিছুজন 24,000-এ ফেসে আছে, কিছুজন 23,000-এ এসছে, আবার যারা 25,000-এ আছে তাদেরকে আমরা এসটিপি করিয়েছি, ওটাকে আমরা রিস্কটাকে ম্যানেজ আউট করেছি। সেই জিনিসটা ইটিএফ এর মাধ্যমেও সম্ভব। কিন্তু যখন মার্কেট একটা প্যাটার্ন ধরবে তখন কিন্তু ইটিএফ কিন্তু অ্যাভারেজে কিন্তু মিউচুয়াল ফান্ডকে বিট করতে পারবে না। আমি এইটুকুনি সংক্ষেপ করে রাখলাম এখন আপাতত। আচ্ছা, এইটুকুনি বলতে পারলাম যে আমি পাওয়ার ইন্ডাস্ট্রির দুটো স্টক নিয়েছি, একটা 4 টাইমস কমেছে মানে টাকাটাকে নিয়ে গেছে রাইট নাও 23 নভেম্বর 2025, আর টাটা পাওয়ার কিন্তু 10 গুণ উপরে নিয়ে চলে গেছে। আচ্ছা, এইবার আমি কোনো ফান্ডের নাম রিভিল করিনি। আমি কি বললাম 2026-এ কোনটা বেটার, গোল্ড না সিলভার, স্টক না মিউচুয়াল ফান্ড না ইটিএফ, এখনো ডিসকাশনটা চলছে। আমি কোনো ফান্ডের নাম রিভিল করছি না, দুটো ফান্ডই আমি নিয়েছি। এটা আপনাদেরকে জাজ করতে হবে, আপনারা এটা দেখে বলবেন। আমি আপনাদেরকে এটা কমেন্ট সেকশনে সবাইকে আমি এটা চ্যালেঞ্জ করছি, আপনারা দেখে বলবেন এটা যে আমি চারটা নিয়েছি সেটা মিউচুয়াল ফান্ডের না ইটিএফ এর, এটা কমেন্টে আপনারা জানাবেন। এখানে বলা হচ্ছে ইফ ইউ হ্যাড ইনভেস্টেড ₹10,000, তাহলে এক বছরে যদি আপনি 10,000 টাকা আপনি এই ফান্ডটাতে XYZ ফান্ডের নামটা রিভিল করলাম না, এটা মিউচুয়াল ফান্ড না ইটিএফ, এটা আপনাদেরকে বলতে হবে। লাস্ট 1 ইয়ারে যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করতেন তাহলে আপনার এখন 15,435 মানে 54% আপনি পেতেন লাস্ট 1 ইয়ারে। আমি আজকের ডেটা নিয়েই বলছি, লাস্ট 1 ইয়ারে। সেম ভাবে আরেকটা আমি নিয়েছি, এখানেও যদি আপনি 10,000 টাকা লামসাম হিসাবে ইনভেস্ট করতেন তাহলে আজকের ভ্যালু থাকতো ওটা 16,200। কিন্তু এটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, এটা একটা নতুন জিনিস যার অনলি 1 ইয়ার ডেটা আছে, মানে 2 ইয়ার 3 ইয়ার 5 ইয়ার 10 ইয়ার 15 ইয়ার কোনো ডেটা অ্যাভেলেবেল নেই। কিন্তু এই চারটাতে লাস্ট 3 ইয়ার্স অবধি ডেটা আছে। লাস্ট কত বছর? 3 ইয়ার্স অবধি ডেটা আছে। যদি আমি দেখি 10,000 টাকা যদি আমি 1 বছর আগে ইনভেস্ট করতাম 16,000 হতো এক বছরে, 2 বছর আগে করলে 19,000 হতো, আর 3 বছর আগে করলে তাহলে আমার 23,000 হতো। এখানে আমি এটা দেখতে পাচ্ছি ফার্স্ট ইয়ার এখানে 54% পেয়েছি, এখানে আমি 62% পেয়েছি। যত আমার মানে বছরটা বাড়ছে অবভিয়াসলি অ্যাভারেজ আউটে আমার রিটার্নটাও কমছে, বাট 32% ইজ এক্সেপশনাল রিটার্ন। এই যে আমি
টা নিয়েছি এটা ইটিএফ না মিউচুয়াল ফান্ড, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, পরের আমি ভিডিওতে রিভিল করব। আরেকটা আমি ছোট ইনসাইট নিয়েছি, এখানে আমি কোনো ফান্ডের নাম রিভিল করিনি, দুটোই আপনাদের কিন্তু কমন লাগবে, যে কমন কোচিটা কি বলে যায় এখনো বুঝতে পারছি না, আনক্লিয়ার থাকছে। এইখানে এটা একটা ফান্ডের টপ হোল্ডিংস, এইটা আমি দুটো দুটো কিন্তু সেপারেট আলাদা ফান্ড, আর দুটোই কিন্তু সেম সেক্টরের ফান্ড, দুটোই কিন্তু আলাদা ফান্ড আর দুটোই কিন্তু সেম সেক্টরের ফান্ড, কিন্তু টপ হোল্ডিংস আমি দুটো ফান্ডেরই আমি টপ হোল্ডিংস নিয়েছি। তার মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে দুটোতেই, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, রিলায়েন্স, ভারতী এয়ারটেল, ইনফোসিস। এখানেও আছে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই, ভারতী এয়ারটেল, রিলায়েন্স, ইনফোসিস। এইবার যারা বলেন দাদা এই ফান্ডটা ভালো না ওই ফান্ডটা ভালো, ওইটা ভালো না এইটা ভালো, রাস্তা এইটা তো পারফর্ম করছে না ওইটা পারফর্ম করছে, মজার কথাটা বলছি এবার। পাঁচটাই কিন্তু টপ হোল্ডিংস এর কিন্তু সেম, শুধু পার্সেন্টেজে হেরাফেরি। ইভেন পার্সেন্টেজে হেরাফেরিটা কিরম ভাবে, এইদিকে এইচডিএফসির 8%, এই দিকেও কিন্তু এইচডিএফসি প্রায়োরিটি আছে কিন্তু 5%। ইভেন পেকিং অর্ডারটাও সেম, এইচডিএফসির পর আইসিআইসিআই, আইসিআইসিআই পর রিলায়েন্স, রিলায়েন্সের পর ভারতী, ভারতীর পর ইনফোসিস। এখানে কিন্তু এইচডিএফসির পর আইসিআইসিআই, আইসিআইসিআই পর ভারতী, ফোর্থে গিয়ে কি হচ্ছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভারতীর জায়গায় রিলায়েন্সটা 4-এ, ভারতী 3-এ, এখানে রিলায়েন্সটা 3-এ, ভারতী 4-এ। আর পার্সেন্টেজগুলোর অবভিয়াসলি তো হেরফের থাকবে। এইবার যখন আমি কি বললাম প্রথমে ভিডিওতে, আমার কোয়ান্টিটি চাই না আমার কোয়ালিটি চাই। নাও হাউ ইউ ওয়ার্ক, এই যে 2026-এ আপনার জন্য কোনটা ভালো আমরা কি করে যাচাই করছি? আপনি ভিডিওর মাধ্যমে দেখে আসছেন, ভরসা করছেন, আমাদের আদৌ নলেজ আছে কি না সেটাও তো জানতে হবে, রাইট? তার মানে একটা ফান্ডের মধ্যে যদি আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়, এটা তো একটা জাস্ট বিন্দু মাত্র, আমি জাস্ট একটা ছোট্ট ডিফারেন্স, আপনাদের সিমিলারিটির মধ্যে যে কিছু ডিফারেন্স থাকে সেটা আমাদের দেখতে হয়। এইবার ডিফারেন্ট কোচিতে কোনো ডিফারেন্সই নেই, হতেই পারে বাকি আদার হোল্ডিংসে কোনো না কোনো স্টক মিলে যাবে, কি দরকার, দরকার আছে। এখানেও কিন্তু সেম ফান্ডটা দেখবেন লাস্ট 15 ইয়ার্স, 5 ইয়ার, 10 ইয়ার, 15 ইয়ার, ওই ফান্ডটাতেও 5 ইয়ার, 10 ইয়ার, 15 ইয়ার, এটা কিন্তু আমি 1-2 বছরের গল্প দিচ্ছি না। এই ফান্ডটা 5 বছরে লাস্ট রিটার্ন দিয়েছে 17%, এটা দিয়েছে 19%, লাস্ট 10 বছরে এটা দিয়েছে 14%, লাস্ট 10 বছরে এটা দিয়েছে 13%, আর লাস্ট 15 বছরে দিয়েছে এটা 12%, আর এটা লাস্ট 15 বছর দিচ্ছে 12.85%। এইবার যখন কথাটা আসছে, যখন আপনি 15 বছর ধরে ইনভেস্ট করে চলেছেন, এটাতে আপনি 12.98% পেয়েছেন, এটাতে আপনি 12.85% পেয়েছেন, মোটা 12 থেকে 13% আপনি রিটার্ন পেয়েছেন, 12 থেকে 13% রিটার্ন পেয়েছেন। আর প্রত্যেকটা ইয়ারের হোল্ডার কিন্তু আপনাকে সেটাই কমিট করবে না, অ্যাভারেজে বলবে। আমরা তার জায়গায় 18 বলি, কেন 18 বলি? নাও দ্যাট ইজ দ্য পয়েন্ট। লাস্ট 5 ইয়ার্সে কিন্তু এই ফান্ডটা 2.18% রিটার্ন এক্সট্রা দিয়েছে, আর এটা কিন্তু 17% রিটার্ন দিয়েছে, এটা 19% রিটার্ন দিয়েছে। ওই যে 2%-এর গ্যাপটা যদি আমি 3 বছরে ধরি, তাহলে আমি কত এক্সট্রা পার্সেন্টেজ ক্যাচ করছি? 6%। আমার একটা সিমিলার ফান্ড সেম সেক্টরের কিন্তু 15 বছর যখন একই ফান্ডে রেখে দিলাম, ফান্ড যদি আমি সুইচ না করলাম, আমি কিন্তু দুটোতেই কমন 13% পেয়েছি। কিন্তু আমি জাস্ট একটু এবার ধাঁধাটাকে ঘুরিয়ে দিলাম, আমি বলছি প্রত্যেক 3 বছর অন্তর বা 3.5 বছর অন্তর, যেটা রোলিং রিটার্নের কনসেপ্ট, আমি এটাতে আলোচনা করবো না, কিন্তু প্রত্যেক 3 থেকে 4 বছর পর আমি যদি সুইচ করতে করতে যাই আর এই 2%টাকে ক্যাচ করতে করতে যাই, তাহলে 2 × 3 করলে 6% আমি অটোমেটিক ক্যাচ করলাম, অলরেডি যদি আমি ফান্ড সুইচ করাই রোলিং রিটার্নে। এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যদি মার্কেটে আমি এখানে, আমার এখানে তো আমি শুধু মিউচুয়াল ফান্ড বোঝাচ্ছি, প্লাস যেটা আমরা যেটা মার্কেট নিয়ে স্টাডি করি, সেন্সেক্স বলুন, নিফটি ফিফটি বলুন, মিড ক্যাপ নিফটি বলুন, স্মল ক্যাপ নিফটি বলুন, হ্যান্ডসেক বলুন, যেটা আপনার চায়না মানে হংকংয়ের যে ইন্ডেক্স আছে, চায়নার ইন্ডেক্স আছে, ব্রাজিলের ইন্ডেক্স আছে, কিরকম হবে, আদার কান্ট্রি, বিশেষ করে ম্যাক্রোটাও একটা ব্যাপার আছে, আদার কান্ট্রি যেরকম করে বিহেভ করবে, ইন্ডিয়ার উপর কি ইম্প্যাক্ট পড়তে চলেছে, ট্রাম্পের ব্যাপার, XYZ। তার মানে আমি যদি মার্কেটকেও কনসিডার করি, তাহলে আমি এক্সট্রা আরো 2 থেকে 3% আমি ক্যাচ করতে পারি। তো যেখানে একটা নর্মাল ফান্ড 13% যদি বানায়, আর আমরা যদি ওখানে 22% বানাতে পারি, দ্যাট ইজ আওয়ার ক্রেডিট, দ্যাট ইজ আওয়ার ক্রেডিট। নাও দ্য সেকেন্ড পয়েন্ট, গোল্ড ভালো না ডিরেক্ট স্টকস ভালো না ইটিএফ ভালো? এইবার আমি জাস্ট রেকমেন্ডেশন দিচ্ছি না, যে ক্ষেত্রে সিলভার দাম বাড়ছিল, সিলভারের দাম বাড়ছিল, এই নিপন ইন্ডিয়া সিলভার ইটিএফ এ প্রচুর লোকে ইনভেস্ট করেছে, জাস্ট ইউটিউব ভিডিও দেখে মৌখিক, জাস্ট ওই ফোমোতে, ফিয়ার অফ মিসিং আউট। এই ভিডিও এখন কন্টিনিউ হবে, রাজই বোঝাবে যে সিলভার অল টাইম হাই থেকে একবার পড়ার পর ওই অল টাইম হাই জাস্ট এখন ক্যাচ করছে, সেটা ভিডিও নেক্সট পার্টে থাকবে। আরেকটা
এটাও আমি একটা ফান্ড, এটা মিউচুয়াল ফান্ড, আপনাকে বলেই দিলাম আপনাদেরকে, এটা মিউচুয়াল ফান্ডের আমি এটা নিয়েছি, যেখানে এখানে টপ 10 হোল্ডিংস আছে, টাটা এলএক্সি, নারায়ণা হিদ্রালয়া, তারপর কৃষ্ণা ইনস্টিটিউট, সিসিএল প্রোডাক্ট, ফাইন অর্গানিক। যারা মানে মার্কেটে আছেন তারা এই স্টকের নামগুলো জানেন, প্লাস এগুলো সেক্টর অ্যালোকেশন করে দেওয়া হয়েছে। যখন আমরা একটা ফিনান্সিয়াল মার্কেটে আসছি, আমার থাম্বনেলে যেটা দেওয়া ছিল, আমি গোল্ডে ইনভেস্ট করছি, আমি সিলভারে ইনভেস্ট করছি, আমি ইটিএফ এ ইনভেস্ট করছি, না আমি ডিরেক্ট স্টকসে ইনভেস্ট করছি, ফাইনাল যেটা আমাদের মতে ফর আ বিগিনার অ্যান্ড ইন্টারমিডিয়েট আমাদেরকে ছাড়া, বিকজ আমরা এই ফিল্ডে অলরেডি আমাদের প্যান কার্ড আসার পর থেকে আমাদের ডিম্যাট খোলা, তার আগে থেকে আমরা এটাকে নিয়ে অবভিয়াসলি রিসার্চ করি। আস্তে একদিনে কেউ বড় হয় না, আস্তে 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 সংক্ষেপে পার্ট অ্যান্ড পার্সেল, আস্তে আস্তে ডে প্রসেস, প্রত্যেক দিন আমরা এটাকে গাইড করতে 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 আমরা এই জায়গায় আজকে এসেছি। সেম ভাবে আমাদের মতে একটা যখন নতুন আপনি কেউ ইনভেস্টার যারা মার্কেটে আসছেন ফর দ্য ফার্স্ট টাইম, আমার মতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বেস্ট। কেন? এইখানে একটা মিউচুয়াল ফান্ডের আমি একটা হোল্ডিং এর একটা অ্যালোকেশন নিয়েছি, সেখানে কিন্তু অলরেডি দেখবেন কেমিক্যাল সেক্টর আছে, আইটি সেক্টর আছে, কনস্ট্রাকশন সেক্টর আছে, কনজিউমার গুডস আছে, হেলথ কেয়ার আছে, ফিনান্সিয়াল সার্ভিস আছে। প্রত্যেকটা আমার যে ইন্ডিয়ান ইকোনমি আমার টাকাটা ডাইভার্সিফাইড। অলরেডি বলেন রাজদা দুটো ফান্ড দিয়েছে, আরো দুটো ফান্ডে ডাইভার্সিফাই করো। তুমি মিউচুয়াল ফান্ডে এখন এসছো, ইওর ফান্ড ইজ অলওয়েজ ডাইভার্সিফাইড। কিন্তু আমি বারবার ক্লায়েন্টদেরকে বলি, আমার ক্লাসে কিন্তু একটা বাচ্চাই ফার্স্ট হবে। তো স্মল ক্যাপ সেক্টরে কিন্তু আফটার 5 ইয়ার্স একটা ফান্ডই কিন্তু প্লাসে না থাকলেও সিগনিফিকেন্টলি নাম্বার 1-এ থাকবে, আর একটা ফান্ড কিন্তু 30-তেই থাকবে। হয়তো স্মল ক্যাপ রিটার্ন দেবে বেশি করে, কিন্তু স্মল ক্যাপে যদি কেউ 22% রিটার্ন দেয় আর স্মল ক্যাপে যদি কেউ 32% রিটার্ন দেয়, সেটার মধ্যেও কিন্তু একটা গ্যাপ আছে। সেই গ্যাপটাই হচ্ছে আমাদের কাজ, তাই জন্য আপনি আমাদের কাছে আসছেন। আর এই একটা স্লাইডে আমি যেখানে সবসময় নাম ঢেকে দিই আমরা, এখানে দেখবেন এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার ইটিএফ আমি রেখেছি, রিক্সোমিটার আছে ভেরি হাই, আর ফান্ড ম্যানেজার আছে ভাবেশ যান, আরও 38 স্কিম উনি ম্যানেজ করে, এওএম সাইজ দেওয়া আছে। এইবার আমি এটা কেন রেখেছি হিসেব মতো, যখন আপনি এই এফওএফ, গোল্ডেন সিলভার বা কোনো থেমেটিক ফান্ড বা কোনো পারফেক্ট কোনো একটা ইন্ডিভিজুয়াল সেক্টরের দিকে চলে যাচ্ছেন, বা আপনার জিনিসটা একদিকে ফোকাস হয়ে যাচ্ছে যে আমি এখানে ইনভেস্ট করব, তখন কিন্তু জিনিসটা ডাইভার্সিফাই হচ্ছে না, রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে। যেরকম আপনার রিটার্ন ইউটিউব থেকে ভিডিও দেখছেন, যেটা আমার চলছে বাজারে সেটাতেই আমি ইনভেস্ট করব, সেরকমভাবে কিন্তু আমার মিউচুয়াল ফান্ডে ফোমো হওয়ার পর, ফিয়ার অফ মিসিং আউট হওয়ার পরও আমি কিন্তু একটা স্টেডি রিটার্ন বানাতে পারবো। এবার স্টেডি রিটার্নটা বানালেই হবে না, যেটা আমি বললাম, যেটা আমার পয়েন্ট ছিল, যে স্টেডি রিটার্ন বানালেই হলো না, আমাকে কিন্তু ইন দ্য লং রান যখন আমি ইনভেস্টমেন্ট করছি, আমাকে একটা কর্পাস বানাতে হবে। আমি 1 লাখ টাকাতে 1,15,000 বানিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবো না। অনেকে বলে 1,15,000 বাড়ছে, রোজ আমি পোর্টফোলিও দেখছি বাড়ছে, অনেকে আবার আমাদেরকে ফোন করে কমছে। আমার 3 ইয়ার্স পর, 6 ইয়ার্স পর, 9 ইয়ার্স পর অ্যান্ড আফটার 10 ইয়ার্স পর আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ড পয়েন্ট, সেটা আমাদের জন্য ম্যাটার করে। আমাদের জন্য ডে টু ডে যেটা পোর্টফোলিও প্লাস অ্যান্ড মাইনাস হচ্ছে, সেটা আমাদের জন্য করে না। সেম ভাবে আমি এই স্লাইডটাও দিয়েছিলাম যে 1 বছরে 54% এই ফান্ডটা বানিয়েছে, সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে, ইটিএফ হতে পারে। আবার সেম ভাবে 1 বছরে এটা 62% বানিয়েছে। কিন্তু যখন গল্প হয়ে যাচ্ছে 15 বছরে, তখন কিন্তু দুজনই একই জায়গায় গিয়ে ঠেকে যাচ্ছে, অ্যান্ড ডিফারেন্সেস গুলো ইজ ভেরি মাইনার। এটা তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি টপ হোল্ডিংস নিয়ে, এর ভেতরে আদার স্টকস আছে। ইভেন মিউচুয়াল ফান্ডে কিন্তু যেটা বলি, মিউচুয়াল ফান্ডে কিন্তু ইটিএফ এর মধ্যে ডে টু ডে কিন্তু এনএভি ক্যালকুলেট হয় না, ওটা কিন্তু একটা পিরিয়ড অফ টাইমের পর হয়, কোয়ার্টারলি টু কোয়ার্টারলি ওটাকে আস্তে আস্তে ভাবে এনএভি গুলো চেঞ্জ হতে থাকে, যেখানে ফান্ড ম্যানেজাররা শিফট করতে থাকে ভেতরে যে স্টকস গুলো থাকে। এইবার ডিরেক্ট স্টকে যদি আমি এন্ট্রি নিই, আমি তো জানি রাজদা তো বলে দিয়েছে গ্রিন এনার্জি বাড়বে, পাওয়ার কোম্পানি বাড়বে, চলো স্টকটা নিই। তাহলে জেপি পাওয়ার নেবো না টাটা পাওয়ার নেবো? এইবার ব্যাপারটা হচ্ছে, আমি তো গল্প দিলাম যে জেপি পাওয়ার প্রথম থেকে 4 গুণ পড়েছে, টাটা পাওয়ার প্রথম থেকে 10 গুণ বেড়েছে, চলো টাটা পাওয়ারে এন্ট্রি নিই না, এখানেই তো গল্প। এইবার স্টকের ক্ষেত্রে এন্ট্রি পয়েন্টটা কিন্তু খুব ম্যাটার করে। যে আবার 10 টাকা, 2 টাকা, 4 টাকা এন্ট্রি নিয়েছে, সে কিন্তু অলরেডি 10 গুণ কি 12 গুণ আপনার জেপি পাওয়ার প্রফিট করবে, যখন জেপি পাওয়ার আবার 100 টাকায় যাবে। আর যে এখন এন্ট্রি নেবে টাটা পাওয়ারে, যদি টাটা পাওয়ারটা এখানে যায় বা যদি এখানে চলে আসে, টাটা পাওয়ার যে পড়বে না তারই বা কি গ্যারেন্টি আছে, আর জেপি পাওয়ার যে বাড়বে না তারই বা কি গ্যারেন্টি আছে?
যারা লস খেয়ে গেছে তার জন্য জেপি পাওয়ার কিন্তু বাজে স্টক, যে প্রফিট পেয়ে গেছে তার জন্য টাটা পাওয়ার ভালো স্টক। বাট হোয়াট ফর দ্য ফিউচার ইনভেস্টার্স, হোয়াট ফর দ্য ফিউচার ইনভেস্টার্স, যে আমি ডিরেক্ট স্টকে করবো, আমার কি মিউচুয়াল ফান্ডে কি আমার ধসবে? ধসে যাবে না, বিকজ অলরেডি আমার সেক্টরটা অ্যালোকেটেড আছে, অলরেডি আমার সেক্টরটা অ্যালোকেটেড আছে। যদি আমি একটা থেমেটিক ফান্ডও কিনি গ্রিন এনার্জির, হয়তো কেপিআই গ্রিন পড়বে, টাটা পাওয়ার বাড়বে, হয়তো টাটা পাওয়ার পড়ে যাবে কিন্তু জেপি পাওয়ার বাড়বে। ওই মেক শিফটটা, ওই টার্বুলেন্সটাকে ক্যাপচার করার জন্য ক্ষমতা কিন্তু একমাত্র পৃথিবীতে মিউচুয়াল ফান্ডই রাখে, আপাতত ইন ইন্ডিয়া। অ্যান্ড মিউচুয়াল ফান্ড মাত্র 2.8% টু 4% এখনো পেনেট্রেট করেছে ইন্ডিয়াতে। আমি জাস্ট আজকের ডেটা, এখনো আমি কারেন্ট ডেটা দিচ্ছি না, 2.8%, যে স্ট্যাটিস্টিক্যালি দেখি 3% মাত্র মিউচুয়াল ফান্ডে টাকা রাখে। গোটা ভারতবর্ষ 3% মানুষরা মিলে আমরা মিউচুয়াল ফান্ডে টাকা রাখছি। সেই ইউলিপ কিনবো, সেই এলআইসি পলিসি করবো, সেই আমরা এফডি করব, সে একটা কি করবো গভর্নমেন্ট বন্ড করব। আরে কি হয় জানতে তো হবে জিনিসটা। মিউচুয়াল ফান্ডে কিন্তু এখনো 3% মাত্র মানুষরা টাকা রাখে। এই যে আপনাদের জন্য জিনিসটা বোঝানো, যে বটম লাইনটা কি, তাহলে কি বলতে চাইলে, গোল্ড ভালো, ইটিএফ ভালো, স্টকস ভালো, না সিলভার ভালো? আলটিমেটলি প্রথমে আপনাকে একটা বেস বানাতে গেলে ইউ হ্যাভ টু বিল্ড অন দ্যাট মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের মধ্যে 4টেই আছে, স্টক ছাড়া তো মিউচুয়াল ফান্ডই না। যদি আপনার কোনো মিউচুয়াল ফান্ড আপনার গোল্ড কিনতে হয়, গো ফর মাল্টি অ্যাসেট ফান্ড, গো ফর এফওএফ। বাট একটা পার্টিকুলার জিনিসে ধরে রাখা যায় না। আমাকে জিনিসটাকে আস্তে 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 করে পার্ট করে আমার রিস্ক প্রোফাইলিং, মানে আমাদের নিজেদের মতো, মানে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, আমাদের মানে যেটা নিড সেই হিসাবে আমাদেরকে ডাইভার্সিফাই করে করতে হবে। আর নেক্সট পার্টটা রাজ বোঝাবে আপনাদেরকে। সকলকে নমস্কার, আশা করি ভালো আছেন। এবার আমি আমার পার্টটা শুরু করব। কৌশিক প্রত্যেকবারের মতো থিওরিটিক্যাল বোঝালো, আমি আজকে প্র্যাকটিক্যাল তেমন কিছু ডেমনস্ট্রেট করব না, বাট কিছু ডেটা পয়েন্টস আমারও কিছু বলার আছে, যেগুলো নিয়ে আমি প্রেজেন্ট করছি, অ্যান্ড আশা করি ভালোভাবে বুঝবেন সামনে। তো এখানে যে 3-4টে পয়েন্ট আমি ভিডিও থাম্বনেলে লিখেছিলাম, গোল্ড, সিলভার, স্টকস, ডিরেক্ট স্টকস, ইটিএফ, মিউচুয়াল ফান্ড। তো এই 5টা নিয়ে জাস্ট ডিরেক্টলি আমি জাস্ট বলি যে আমরা যে লং টার্ম ইনভেস্টমেন্টে বিশ্বাসী, আমরা কিন্তু শর্ট টার্মে কিছু বলিনি এখানে। আমরা কি বলেছি, লং টার্ম, যেটা আসল পয়সা তৈরি হয়। শর্ট টার্মে 2-4 পয়সা তৈরি হয়ে গেল, সেটা খরচা হয়ে যায়, বা ইনভেস্ট করলে ফেসে যায় কোনো না কোনো সময়। 10 বার পয়সা এসে গেল, 11 নম্বর বার ফেসে গেল, তাই জন্য পয়সাটা তৈরি হয় না। লং টার্মে খরচা করলাম না, জমে 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 ড্রপ বাই ড্রপ একটা বালতিটা পুরো ভরে গেল, এরকম টাইপের ব্যাপার। তো গোল্ডে এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি লং টার্মে চার্টে যাই, এটা পুরোপুরি সিন্স 1900 সাল থেকে, মানে 125 বছরের চার্ট। তো 125 বছরের চার্ট এখানে দেখতে পাচ্ছি গোল্ড ভালোই বেড়েছে, লং টার্মে র্যালি, চোখের আন্দাজে তো খুব ভালো লাগছে, বাট রিয়েলিটি অন্য কিছু। স্টকস হোক, স্টক মার্কেট হোক, গোল্ড মার্কেট হোক, মানি মার্কেট, পুরোটাই চোখের আন্দাজে খুব ইজি লাগে, যে একদম যেখানে ইনভেস্ট করবো আপ ট্রেন্ড তো হয়েছে, আমার লাইফে কোনো টেনশনই নেই। বাট আপনি থোড়ি না 125 বছর বাঁচবেন তো না। আপনার কাছে, আপনি চাকরি করবেন, সবে ইনকাম শুরু করবেন 25-30 থেকে, অ্যান্ড 60 অব্দি ইনভেস্ট করবেন। 30 বছর আপনি ইনভেস্ট করবেন ভালোভাবে, আর এই 30 বছর যদি এরকম স্ট্যাগনেন্ট হয়ে যায়, ধরুন এটা হচ্ছে 1982-83 এর কাছে, এইখান থেকে এই টপটাই আবার ভাঙতে টাইম কবে লেগেছে? 2010 এর কাছে, 8-এর ক্র্যাশ হয়েছে তারপরে। তো 2010, 1980 থেকে 2010 কত হয়? 30 বছর। 30 বছর লোকে কোনো রিটার্ন দেখতেই পেল না, তো রিটায়ারমেন্টের সময় সে কি করবে? সে বাচ্চা ছিল, এখন বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। তো এইখানে একটা জিনিস, এইখানে রিসেন্ট টাইমসেই যদি বলি, 2014 সালের কাছাকাছি থেকে, এই যে এখন কিছুদিন আগে 2024 সাল যে ব্রেকআউট দিয়েছে, তো 14 থেকে 24, 10 বছর ধরে একই রিটার্ন। অ্যান্ড 10 বছর ধরে একই রিটার্ন না, 10 বছরের আগে 5 বছর, 6 নম্বর বছর, 7 নম্বর বছর পুরো লস। 5 নম্বর বছর, 6 নম্বর বছর, 10 নম্বর, 15 বছর, 20, আপনি এখানে এসে দেখুন 20 বছর পরে এসেও লস। অ্যান্ড লস মানে ম্যাসিভ লস, যে গোল্ডে অনেকে বলে না যে গোল্ড হচ্ছে একটা কমোডিটি, লস হয় না, লস হয়। দেখুন আমি কেন বারবার আমরা ডাউন সাইডটা, বিয়ার ট্র্যাপটা আমরা ক্যাচ করার চেষ্টা করি, সেটা স্টক মার্কেটে হোক বা সেটা মানি মার্কেটে হোক, এনি মানি মার্কেট। কেন? বিকজ উপরের দিকটা একটা বাচ্চাও বলতে পারে লং রানে নিফটি বাড়বে, লং রানে গোল্ড বাড়বে, লং রানে সিলভার বাড়বে, সবকিছু বাড়বে, সবাই বলতে পারে, রেখে দিলেই বাড়বে।
200 বছর রেখে দিন এমনিই বাড়বে, কিন্তু কখন কখন ডাউন হবে সেটা অত কেউ বলতে পারে না, যারা খুব ভালো অ্যানালিস্ট জানে তারাই বলতে পারে। তো ওই জন্য ডাউন সাইডটা আমাকে বেশি ফোকাস করতে হবে, আপসাইড তো এমনি রাখলেও পারে। তো এখানে যদি আমি দেখি যে 1900 থেকে, এটা হচ্ছে 1914 সালের এখান থেকে গ্রাফটা দেখাচ্ছি। তো এখানে যখন গোল্ড রিজার্ভ অ্যাক্ট এসেছিল আই থিঙ্ক, তো ওখানে ফ্ল্যাট দাম একদম $35 পার আউন্স থেকে $21 পার আউন্সে এখানে করা হয়েছিল। এখানে আবার ফ্ল্যাট টিল 1971 থেকে আবার গোল্ড বাড়া শুরু হয়েছে। কখন? যখন নিক্সন বলেছে যে আজ থেকে মানি প্রিন্ট করার জন্য গোল্ড রিজার্ভ রাখা হবে না। ততক্ষণ তার আগে দেখবেন ফ্ল্যাট ছিল, একদম আপার সার্কিট লোয়ার সার্কিট যেটাই বলেন সেরকম। কিন্তু গোল্ডে দেখুন এই যে আপ তো হলো, এই আপে এখানে কিনেছে, এখানে কিনেছে, এখানে কিনেছে, এখানে কিনেছে, যারা এখানে কিনেছে দেখুন পুরো ফেসে গেছেন কত বছর, 30-40 বছর পুরো একই জায়গায় বেড়েছে লং টার্মে, ঠিক আছে। কিন্তু যে 1980 সালে যার বয়স ছিল 30 বছর বয়স, ইয়াং ছেলে ছিল, সে এখন এইখানে এসে লং টার্মে তো দেখতে পাচ্ছে পুরোপুরি, বাট ফায়দাটা কবে পাচ্ছে, অল্প একটু রিটার্ন কবে দেখতে পাচ্ছে? 2025-এ এসে। তাহলে 2025-এ তার বয়স কত? তার বয়স এখন কত? 55। 30 + 55 হচ্ছে 85 ইয়ার্স ওল্ড। 85 বছর বয়স, সে নিয়ে কি করবে, তাই না? এটা হলো গোল্ডে। তাহলে এবার চলে যাই সিলভারে। সিলভারে দেখুন লং রানে বাড়ছে, লং রানে আপ ট্রেন্ডই দেখতে পাচ্ছি আমি, লং রানে আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো ধরে নিলাম যার বয়স 1980-81 সালে 30 বছর বয়স ছিল, সে এখন 85 বছর বয়স, 85 বৃদ্ধ হয়ে গেছে। সে একটা এফডি করবো না, এফডি থেকে বেটার রিটার্ন পাবো, সিলভারে ইনভেস্ট করে দিই, আরে 10% তো ক্যাগার পাবোই। এইখানে ইনভেস্ট করেছে, এখনো সেম জায়গাতেই আছে। সিলভারের অল টাইম হাই 1980 সালটাকেই এখন রিটেস্ট করছে বা ব্রেক করার চেষ্টা করছে সিলভার, ওর থেকে ডাউন আছে উল্টে এখন। তাহলে 10 লাখ টাকা বা 1 লাখ টাকা এই সময় তখনকার দিনে অনেক ছিল, এখন কিছুই না। তো এখনকার দিনের যদি 1 লাখ টাকা কেউ ইনভেস্ট করেছে, এখন 1 লাখই পড়ে আছে, উল্টে এতদিন ডাউন ছিল, 90% ডাউন ছিল। তো মানি মার্কেটটাকে একটু ভালোভাবে আপনি যেখানেই ইনভেস্ট করুন সেখানে ভালোভাবে একটুখানি বুঝতে হবে। যদি মানি মার্কেটটা বুঝতে চান, দুটো জিনিস করতে পারেন ফ্রি অফ কস্টে। একটা হচ্ছে আমার যে মেন চ্যানেল আছে রাজ কর্মকার বিজনেস কোচ, ওইটা জয়েন করতে পারেন, সার্চ করে হোক, বা আপনি এর আমি পাশে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নিচে লিঙ্ক, সেখানে ক্লিক করে হোক আপনি করতে পারেন। সেকেন্ড থিং ইজ, নিচে দেওয়া ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে ওই ভিডিওগুলোর লিঙ্ক আসে, দুটো চ্যানেলের লিঙ্ক আছে, আপনি দুটো চ্যানেলের লিঙ্কের ভিডিও পেয়ে যাবেন। তো এই দুটো দেখে আপনি বুঝতে পারবেন। 3 নম্বর জিনিস হচ্ছে, অনেকে আমরা কি গোল্ড সিলভারের ব্যাপারে বললাম, ঠিক আছে, তাই জন্য গোল্ড সিলভার কিন্তু এখন খারাপ না, আপনাকে অ্যানালিসিসটা করে এই ট্রেন্ডগুলোকে ধরতে হবে, কখন কখন এই বাড়ছে, এইগুলোকে বাদ দিয়ে ডাউন সাইডগুলো বাদ দিয়ে আপসাইডগুলো দেখতে হবে। এই ডাউন সাইডটা বাদ দিয়ে আপসাইডটা কখন হচ্ছে তখন ক্যাচ করতে হবে। এবার যদি আমি ডিরেক্ট স্টকসের ক্ষেত্রে আসি, তো ডিরেক্ট স্টকসে আমরা জানি টাটা মোটরস একটা খুব ভালো স্টকস, অনেকবার এক্সাম্পলও দিয়েছি। অনেকে বলে ব্লু চিপ, যে কোনো একটা টাটা শেয়ার কিনে নাও, ব্লু চিপের মধ্যে পড়ছে, আরামসে 10 বছরে এফডি দ্বিগুণ দেয়, মিউচুয়াল ফান্ড 4 থেকে 5 গুণ দেয় বা 6 গুণ দেয়, টাটা মোটরস তো 10 গুণ দেবেই। তো সেইটা দেখে একজন 2015 সালে ধরুন এক্সাম্পল ইনভেস্ট করেছে, মানে অনেকের মাইন্ডসেট এরকম আছে, 10 লাখ টাকা আজকে আছে রিটায়ারমেন্ট ফান্ড, আজকে আমার বয়স 50, 10 বছর পর হবে 60, অ্যান্ড এফডিতে রাখলে 10টা 20 হবে, মিউচুয়াল ফান্ডে হলে 10টা 40 বা 50 হবে, বাট সেফলি হতো। বা টাটা মোটরসে রাখলে হয়তো ডিরেক্ট স্টক বেশি রিটার্ন, 10টা 80 লাখ, 1 কোটি 2 কোটি হবে, ঠিক আছে। 2015 সালে এখানে কেউ ইনভেস্ট করেছে, তো 2015 কোথায়, এখানে 2015 সালে এখানটা ঠিক ইনভেস্ট করেছে, আর এখানে ইনভেস্ট 10 লাখ টাকা করেছে 1 কোটি হওয়ার জন্য। আজকে 2025 সালে 26 হতে যায়, 11 বছর হয়ে গেছে প্রায়, একই জায়গায় পড়ে আছে, 10 লাখের ভ্যালুটা 10 লাখই পড়ে আছে। সে কি রিটায়ারমেন্ট নিতে পারলো? দি অ্যান্সার ইজ নো, ফেসে গেল। 10 বছরের মিউচুয়াল ফান্ড কত দিয়েছে? কোনো মিউচুয়াল ফান্ড 1 কোটি দিয়েছে, কোনো মিউচুয়াল ফান্ড 2 কোটি দিয়েছে। বিশ্বাস হচ্ছে না তো আমরা একবার একটা ধরুন একটা ওয়েবসাইটে, নর্মাল একটা ওয়েবসাইটে চলে যাই, নর্মাল ওয়েবসাইটে গিয়ে দেখে নিই টাটা মোটরস তো এক্ষুনি দেখলাম যে চার্ট অনুযায়ী যেখানে ছিল 2015 সালে সেখানেই আছে। তো এখানে একটা মিউচুয়াল ফান্ড কত কি দিয়েছে, ওয়ান টাইম ইনভেস্ট করেছে 2015 সালে বা লাস্ট 10 বছরে, সেটা আমরা চেক করে নিই। তো 10 ইয়ার্স এখানে সিলেক্ট করা আছে, অ্যান্ড এখানে অল ইকুইটি ক্লিক করব, 10 লাখ টাকা অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে সাবমিট করব। তো এখানে ফার্স্ট যেটাই এসছে, র্যান্ডামলি যেটাই এসছে, 10 লাখের ভ্যালু 64 লাখসের উপরে,
20% CAGR। দেন নিপন স্মল ক্যাপ অনেক প্রচলিত একটা ফান্ড, অনেকেই চেনেন, বেশিরভাগই চেনেন। 62 lakhs, 58, 57, 56, 50 লাখের উপর ভরে 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 একটা নর্মাল রিটার্ন ধরি 15% ধরি, 18-17 দরকার নেই, 15% অনেকেই মনে করেন ভালো। তো একটা 15% ক্যাগারে কত রিটার্ন আসছে, ধরুন অলমোস্ট 16%, 16.32 যেটা একদম লাস্ট, তাতেও 45 লাখ টাকা আসছে। 15% ধরুন 42 লাখ টাকা আসবে, তাও তো হলো 30-35 হাজার টাকা SWP নিতে পারবে সে। কিন্তু টাটা মোটরসে কি ডিরেক্ট স্টক, অনেকে আছে না ডিরেক্ট স্টকসে ইনভেস্ট করবো, ডিরেক্ট স্টকস কেন, বেশি রিটার্ন আসবে, কিচ্ছু রিটার্ন না। এক্সিট পয়েন্ট, এন্ট্রির পর যদি এক্সিট টাটা মোটরসের 1200-তে না ছেড়েছেন, একই জায়গায় ধরে রেখেছেন, ধরে রাখার মতো স্টক কিন্তু জিনিস না, ধরে রাখার মতো অনলি মিউচুয়াল ফান্ড। কি কেন, বিকজ ভিতরে ফান্ড ম্যানেজাররা তাহলে ওই টাটা মোটরসও ধরে রাখতো, ওরা 6 মাস অন্তর অন্তর শাফেলিং করে, চেঞ্জ করে, যেটা আপনারা করেন না। নেক্সট আর একটা এক্সাম্পল দিই, এখন অনেক ট্রেন্ডিং এই একটা চার্ট আছে, আপনারা কি দেখেন, আমরা কি দেখি অ্যানালাইজ করার সময়, আপনারা কি দেখেন, সুজলনেরই দুটো চার্ট দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট চার্ট, আপনারা দেখছেন এইরাম চার্ট, খুব ভালো আপ ট্রেন্ড গেছে। অ্যান্ড সুজলন এমন একটা শেয়ার 8 টাকা বা 10 টাকা ছিল কিছুদিন আগে, সেটা এখন 55 টাকা আছে, ভেরি গুড। 10 টাকা শেয়ার 5.5 গুণ হয়ে গেছে 1.5-2 বছরে, উইচ ইজ ভেরি গুড, অ্যাবসলিউটলি গ্রেট। বাট আমরা কি দেখি, আমরা চার্টটা অ্যানালাইজ করার সময় আমরা ব্রডার চার্টের ভিউটা আমরা দেখি। এইখানে দেখবেন 2008 সালে সুজলন কত হয়েছিল, 420 টাকার কাছে ছিল, সেটা পড়তে পড়তে কেউ 400-এ কিনেছে, কেউ আবার অ্যাভারেজ, আপনারা অ্যাভারেজ করেন অনেক স্টক নিচে নামলে 350-এ কিনেছে, কেউ 300-এ, কেউ 280, কেউ 250, কেউ 100, কেউ 80, যেখানেই যে কিনেছে অ্যাভারেজ করার জন্য, এখন স্টকের দাম 55। আর এই দামটা ছিল 400 টাকাটা হচ্ছে 2008 সালে, 8 সালে ক্র্যাশের পর এই অবস্থা। এখন আপনারা শর্ট টার্মটা দেখছেন 10 টাকা থেকে 55 হয়ে গেছে, আমি দেখছি 400 টাকা থেকে এখনো 55 হয়ে আছে। তো যে 8 সালে কিনেছে 400, 300, 200 অ্যাভারেজ করতে করতে গেছে, তার টাকা তো সব শেষ হয়ে গেছে। কিন্তু 8-এর পর, 2008-এর পর এখন 2026 আসতে যায়, হয়তো আরেকটা রিসেশন আসতে যায়, কিন্তু অলমোস্ট 20 ইয়ার্স পরে, 20 বছর পরও সুজলনে সে টাকা দেখতে পায়নি, অ্যান্ড লসে আছে, হিউজ লসে আছে। তাই জন্য যে স্টকটা পড়ছে কখনো অ্যাভারেজ করবেন না, উল্টে যেটা বাড়ছে সেটা অ্যাভারেজ করবেন, এটা আমার মতে বলে, অ্যান্ড এটাই করা উচিত, রাইট? তো ওই জন্য সবসময় যে ডিরেক্ট স্টকস কিনবো, কোয়েশ্চেনে যাওয়ার আগে, ডিরেক্ট স্টকস কিনবো সেটাই একদম মাথায় নেবেন না। ডিরেক্ট স্টকস কারা কেনে, যারা এন্ট্রির আগে এক্সিট পয়েন্ট আগে জানে। এন্ট্রি আপনার টাকা থাকলে এনি ডে আপনি নিতে পারেন, এনি টাইম আপনি নিতে পারেন, বাট এন্ট্রির জায়গায় আমি এখানে ছাড়বো, এক্সিট পয়েন্ট জানি তবেই আমি ডিরেক্ট স্টকস নেবো। এক্সিট পয়েন্ট না জানলেও বাজে নিউজ আসলো, বাজে নিউজের সাথে আমি এক্সিট করে নিলাম, আমার ভালো টেকনিক্যাল অ্যানালিসিস জানি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানি, কোনো প্রোমোটার হোল্ডিং এর প্রবলেম হলো ম্যানেজমেন্টে, তাহলে আমি এক্সিট নিতে পারবো, বা আমি স্টপ লস রেখে কাজ করতে পারবো। এই যদি এক্সিট নেওয়ার ক্ষমতা থাকে, বা অ্যানালিসিস করার, রিসার্চ করার ক্ষমতা থাকে, তাহলে আপনি ডিরেক্ট স্টকসে যান। নেক্সট হচ্ছে ইটিএফ আর স্টকস, ইটিএফ আর মিউচুয়াল ফান্ড, যেটা হচ্ছে কৌশিকও বললো কি জিনিস, যে ইটিএফ এ কি হয়, ইটিএফ এ দুটো জিনিস হয়, সেটা হচ্ছে যখন মার্কেট ভোলাটাইল আছে, আপ ডাউন আছে, ইটিএফ এ একটা সুবিধা একটা কি, এই ডাউনে ইনভেস্ট করলেন, আবার ডাউনে, আবার ডাউনে, বারবার ডাউন হচ্ছে বলে। কিন্তু যখন 2021 থেকে 24 অব্দি যে র্যালিটা কোনো জায়গায় থামেনি, শুধু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, আপনারা বারবার ওয়েট করে থাকবেন যে একটু ডাউন হোক কিনবো, ডাউনই হবে না, দেখবেন বেড়ে 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 এই করোনার সময় থেকে 7,500 থেকে 26,000-এ মার্কেট চলে গেছে ডিরেক্ট। ইটিএফ এ একটা প্রবলেম হচ্ছিল, ডাউন ছাড়া কেনে না, তাই জন্যই ইটিএফ কেনে। মিউচুয়াল ফান্ডে না দেখে শুনে এসআইপি করে যায়, লামসাম করে যায়, না দেখে। তো যে ডিরেক্টলি কিনে গেছে সে এখন ফায়দায় প্রচুর আছে, এখানেও আছে এখানেও আছে। কিন্তু ইটিএফ এ লং টার্ম যখন ট্রেন্ডি মার্কেট থাকবে, বুলিশ মার্কেট থাকবে, তখন কিন্তু আপনি ধরারও সময় পাবেন না। আর নিজে থেকে যেহেতু ম্যানুয়াল এন্ট্রি, তো ম্যানুয়াল এন্ট্রিতে আপনার আপ মার্কেটে +2% যেদিন আছে, এসআইপি হয়তো কেটে গেলে কোনো অসুবিধা হয় না, বাট ইটিএফ আপনি +2%-এর দিনে আপনি কিনবেন না, গ্যারেন্টিড, আপনি নিজে কিনবেন না কোনোদিন, আমি জানি, রাইট? তো ইটিএফ এ বুলিশ মার্কেটে খুব অসুবিধা। আর একটা জিনিস যেটা ইটিএফ, সিলভার ইটিএফ এ কিছুদিন আগে প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যখন ডিমান্ড থাকে ইটিএফ এ, যেহেতু ট্রেড হয় ইটিএফ এ, মিউচুয়াল ফান্ডে ট্রেড হয় না, ডিমান্ড থাকলে ইটিএফ প্রিমিয়ামে ট্রেড করে। একটা ইটিএফ এর দাম 150 টাকা, সেটার দাম 180 টাকা হয়ে যায়। সিলভারের দাম ধরুন 150 টাকায় চলছে, বাট আপনি 180-তে পাবেন, যেহেতু ডিমান্ড আছে অ্যান্ড লোকে বেশি দাম দিয়ে কিনতে প্রস্তুত। যেই ডিমান্ডটা কমে যাবে, যে লোকের আর ডিমান্ড নেই, এ আবার অ্যাডজাস্ট হতে নিচে চলে আসবে, আপনার 30 টাকা করে আপনি সিলভার কোনো মুভও করলো না, জাস্ট প্রিমিয়াম ডিমান্ডের জন্য আপনার লস হলো 30 রুপিস করে, উইচ ইজ পার্সেন্টেজ হিসাবে 10, 15, 20% হয়। আমি এই জিনিসটা আমার মেন চ্যানেলে অলরেডি ডিসকাস করেছি উইথ চার্ট, যেটা আগের মাসে হয়েছে সিলভারের সাথে, রাইট? এবার আমি চলে আসি যে গোল্ড সিলভারের ব্যাপারটা। গোল্ড সিলভার কখন কি কিনতে হবে, আমার মতে কি হয়,
আমার মতে যখন যেটা কথা হচ্ছে না বেশি, যখন যেটা কথা হচ্ছে না, যেমনি 2 বছর আগে কেউ গোল্ড সিলভারের কথা বলতো না, তখন এন্ট্রি নেওয়া উচিত ছিল। এখন আবার কার কথা হচ্ছে না, এখন আবার ইকুইটি বা স্টক মার্কেটে বেশি কথা হচ্ছে না, ট্রেন্ডি না, সবাই গোল্ড সিলভারের কথা বলছে। তাই জন্য এখন স্টক মার্কেটে ইনভেস্ট করা বেটার, বাট ভালো জিনিস। মিউচুয়াল ফান্ডে করলেন, কিছু ইটিএফ করলেন, সব ডাইভার্সিফাই করে জিনিসটা করলেন। প্লাস ম্যাক্রো ইকোনমিক্স আপনাকে জানতে হবে গোল্ড সিলভারে কখন ইনভেস্ট করবেন, কেন সেন্ট্রাল ব্যাংকস কিনছেন, কেন সেন্ট্রাল ব্যাংকস গোল্ড কিনছে, কেন গোল্ড বাড়ছে, এই জিনিসগুলোকে আপনাকে বোঝার জন্য আমার মেন চ্যানেলে যেতেই হবে, না হলে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন না। এই চ্যানেলটা ফলো করছেন, সাবস্ক্রাইব করছেন, নতুন ভিউয়ার ভালো লাগছে ভিডিওটা, অবশ্যই যারা স্টক মার্কেটের লাভার্স অ্যান্ড যারা ফ্রেন্ড কালিগস আছে তাদের সাথে শেয়ার করুন। অ্যান্ড এই চ্যানেলটা অবশ্যই জয়েন আপনারা করতে পারেন আপনাদের নিজের বেনিফিটের জন্য। একবার চেক করে দেখুন টপ 5টা ভিডিও রিসেন্ট টাইমস, আমি বলছি আপনি ভিডিও দেখে মানে ইমপ্রেস হয়ে যাবেন আমাদের উপর। তো রিস্ক অ্যাপিটাইটটা এবার কিভাবে আমি মাপবো, বিকজ সবার বয়স এখানে আলাদা, ওটা এখানে ডিরেক্টলি ইউটিউবে এরকম বলা যায় না, বাট স্টিল 100 টাকাটাকে ভাগ করবেন মেজরিটি অফ দ্য পার্ট, আমার মতে মেজরিটি অফ দ্য পার্ট অ্যাবভ 70%, 70 to 80% মিউচুয়াল ফান্ডেই রাখবো, বাকি 10% আমরা মিউচুয়াল ফান্ডের এজেন্ট, কেউ ভুলভাবে ভাববেন আমরা এজেন্ট না, আমরা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, বিকজ আমরা মিউচুয়াল ফান্ড ছাড়া এফডি, বন্ড, ডিভেঞ্চার্স, এসআইএফ, পিএমএস, এআইএফ, এসআইএফ সব কিছুতে আমরা কাজ করি, ঠিক আছে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা 10 টাকাটাকে একটা অপরচুনিটি কস্টে রাখবো, এমার্জেন্সি হিসেবে 10 টাকা এফডি রাখলাম, 10 টাকা বন্ডে রাখলাম, আমরা 10 টাকা ইটিএফ এও রাখলাম, বাট এক্সিট পয়েন্টটা না নিজের মতো হয়। একটা জিনিস ভালো করে ভাববেন যে মিউচুয়াল ফান্ডে কিন্তু কোনো সময় এক্সিটের কথা আমরা ভাবি না, উইচ ইজ গুড। অ্যান্ড আমাদের সবসময় এই জিনিসটাকে বলে, একটা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, ফার্স্ট লেটস মেক 1 crore, 1 কোটি টাকা, মেইন জিনিস হচ্ছে 1 কোটি টাকা আগে বানিয়ে নিই, তারপরে আমি অন্য কথা ভাববো। এই 1 কোটি টাকা যেদিনকার বানিয়ে নিলাম, এখান থেকে আমি স্ট্রেট আমি সেদিনকারই বলবো, কিছু যদি লাইফে ইচ্ছা থাকে 10% আপনি বা 10 লাখ টাকা বেচে দিন, বেচে ট্যাক্স ফ্যাক্স দিয়ে 9 লাখ টাকা যেটা আছে, আপনি 9 লাখ টাকা দিয়ে ইটিএফ, ক্রিপ্টো সব করতে আপনার ডিরেক্ট গ্যাম্বলিং করুন, তাও আমি সাপোর্ট করবো, কিন্তু লেটস ফার্স্ট মেক 1 crore। বিকজ স্টকে কি এক্সাম্পল দেখালাম, আপনি 2008-এর স্টকটা 2026-এ এসেও লসে আছে। মিউচুয়াল ফান্ডে কোনো মিউচুয়াল ফান্ড, একটা মিউচুয়াল ফান্ড দেখান, সব থেকে বাজে মিউচুয়াল ফান্ড দেখান, ইন্ডিয়ান মার্কেটের মিউচুয়াল ফান্ড বলছি, বাহার কা মিউচুয়াল ফান্ড না, ইন্ডিয়ান মার্কেটের মিউচুয়াল ফান্ডে মিনিমাম 10 to 12% দিয়ে গেছেই গেছে, এফডিকে দ্বিগুণ বিট করেছেই করেছে, ঠিক আছে, এটা গ্যারেন্টিড। আপনি যদি কেউ দেখাতে পারেন যেটা 10% নিচে ফুল ইকুইটি মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে, তাহলে আমি আমার কাজ ছেড়ে দেবো। টিল 2026-এর আমি কথা বলছি। তো আই থিঙ্ক আপনারা বুঝলেন, ক্ল্যারিটি আসলো যে কি করতে হবে। এই ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ফার্স্ট লেটস মেক 1 crore বা লেটস মেক 10 crore, যার যেমন গোল আছে, ইনিশিয়াল গোলটা পৌঁছে যায়, তারপরে উই উইল ডাইভার্সিফাই। তো 2026-এ কি করতে হবে, কিচ্ছু করতে হবে না। যদি অ্যান্সার হচ্ছে পুরো ভিডিওর বুঝিয়ে দিলাম সব ঠিক আছে, যদি আমার কাছে 1 কোটি টাকা বা ফার্স্ট গোল ইনিশিয়াল হয়ে থাকে, তাহলে আপনি অল্প অল্প করে ডাইভার্সিফাই করতে পারেন 25% করে, বা আপনি আমাদের কাছে আসতে পারেন। কিন্তু যদি প্রথমে কিছু নেই, 2-4-5 লাখ টাকা দিয়ে স্টার্ট করছেন, ফার্স্ট মেক 1 crore মিউচুয়াল ফান্ডে করুন, তারপরে সবকিছুর কথা ভাববেন, নাহলে ফার্স্টেই কিছুই হবে না। তো আপনি যদি আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইস নিতে চান, যাতে প্যানিক করে ডাউনের সময় বেরিয়ে না যেতে হয়, বা রিসেশন আমরা ক্যাচ করে যাতে লিকুইডে ট্রান্সফার করতে পারি, যাতে সবার ভ্যালু পড়ে, আপনার ভ্যালু না পড়ে, এটা আমার পার্সোনাল নাম্বার। আর নিচে আরেকটা নাম্বার দেওয়া আছে 6289541836, কৌশিক পলের নাম্বার। দুজনকেই, যে কোনো কাউকে রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করলে পেয়ে যাবেন আমাদের অফিসে, অফলাইনে বা অনলাইনে, যা খুশি প্রসেসে আপনি স্টার্ট করতে পারেন। 1 থেকে 2 মাসের মধ্যে টাইম লাগবে। 3টা কোয়েশ্চেন আছে, তাড়াতাড়ি আমি রিড করে ভিডিওটাকে এন্ড করবো। জানি লম্বা হয়ে গেছে, বাট নেভার মাইন্ড। আপনাদের কোনো কোয়েরি থাকলে নিচে কমেন্ট করতে পারেন। আমি পলিসি বাজারে 2 বছর আগে রিটায়ারমেন্টের প্ল্যানের জন্য 11,000 টাকা করে ইনভেস্টমেন্ট করছি। প্ল্যানের নাম অ্যাক্সিস ম্যাক্স লাইফ 250 মিড ক্যাপ মোমেন্টাম ফান্ড। ফার্স্ট অফ অল, এটা ইনভেস্টমেন্টই না, এটা একটা ইউলিপ পলিসি। এর মধ্যে মিড ক্যাপ 250-র কিছু কিছু স্টকের ইউনিটস থাকবে মিড ক্যাপের, কিন্তু অ্যাক্সিস ম্যাক্স লাইফ এই জিনিসটা যে আছে, এটাকে বলা হয় ইউলিপ পলিসি। তো এটা ইন্স্যুরেন্সের পার্টটা বেশি, ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে, এটা কিন্তু ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে না। কেন পড়ে না, এখানে পরেই আপনি লিখে দিয়েছেন 5 বছর আগে সেখান থেকে টাকা উইথড্র করা যাবে না। এটা ইন্স্যুরেন্স হয়। ইনভেস্টমেন্ট আপনি আজকে ইনভেস্ট করে 15 দিন পরেও টাকা উইথড্র করতে পারেন, নিজের মন মর্জি, যখন খুশি ইনভেস্ট করবেন, যখন খুশি বের করবেন, কোনো এখানে বাধ্যতামূলক কিছু রুলস নেই। এখান থেকে কি সুইচ করে তোমাদের আন্ডারে ইনভেস্টমেন্টটা করতে পারবো? যেহেতু এটা ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে, ইনভেস্টমেন্ট না, তো ওই জন্য আমরা সুইচ করতে পারবো না। 2 বছর আগে তোমাকে চিনতাম না,
এখন মনে হচ্ছে 2 বছর আগে তোমাকে চিনলে ভালো হতো। এখন তোমার আন্ডারে 5,000 টাকা এসআইপি শুরু করার অপেক্ষায় আছে, আর বলছি এই এসআইপি অ্যামাউন্টটা কি ফিক্স থাকবে নাকি প্রয়োজন মতো বাড়ানো বা কমানো যেতে পারে? এসআইপি বাড়াতেও পারেন, কমাতেও পারেন, ইনস্ট্যান্ট টপ আপ করতে পারেন, স্টপ করতে পারেন, পজ করতে পারেন, উইথড্র করতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট। আপনার টাকা ইনভেস্টমেন্ট নিজের ফ্লেক্সিবিলিটি হিসেবে করতে হয়। আর 2 বছর আগের কথা যদি বলি, এখন চিনছেন, ইটস নেভার টু লেট রাদার। অ্যান্ড ম্যাটার অফ ফ্যাক্ট হিয়ার ইজ, পরে যাতে এর পরের 2 বছর পর যাতে লেট হয়ে গেছে বলে আরও তারপরে রিগ্রেট না হয়, এই ডিসিশনটা এখন আপনাকে নিতে হবে। নেক্সট ইজ, আমি ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, আমার এজ 45, মান্থলি 3,000 টাকা করে দিতে পারবো, তাহলে 10-15 বছরে কত হবে? তো যদি রিটায়ারমেন্টের প্ল্যান থাকে 60 ইয়ার্স ওল্ডে কত হবে? অ্যান্ড স্টেপ আপ না করে, লামসাম না করে আপনি জাস্ট নর্মাল কন্টিনিউ করলেন, তাহলে 3,000 টাকা 15 বছরের জন্য যদি নর্মাল 18% হিসেবে ক্যালকুলেট করা যায়, তাহলে 27.5 লাখ টাকা মতো হচ্ছে। আপনি জমা দিয়েছেন 5,40,000। যদি এটা হচ্ছে আমরা এক্সপেকটেশন রাখি 18%, বিকজ আমরা সারাদিন রিসার্চ করছি অ্যান্ড এটা আমাদের বেঞ্চমার্ক থাকে লং টার্মে। 15% হিসেবে যদি আপনি পেলেন, রিটার্নটা পুরোপুরি সুইচ করেছেন কিনা ডিসিশনের সময়, ফান্ড ঠিকঠাক যখন ছিল তারপরে বাজে হয়ে গেছে যখন, ভালো ফান্ডে সুইচ করেছেন কিনা, তারপরে আপনার কি এমন ফান্ড সিলেক্ট করেছেন সেটার উপর ডিপেন্ড করে। তো 15% যদি 3% কম আসে, তাহলে এটাই 20 লাখ হিসেবে দাঁড়াবে, 7 লাখ কম। অ্যান্ড যদি 12% হিসেবে নর্মাল ইন্ডেক্স ফান্ড বা নিফটি ফিফটিতে ইনভেস্ট করেছেন, তাহলে এটাই আসতে পারে, যেটা হচ্ছে 15 লাখ টাকা এক্সপেক্টেড আসতে পারে। তো একটা 15 আর 18 আর 12, এই 5-6%-এর ডিফারেন্সটা এইটা হতে পারে একটা ভালো ফান্ড সিলেকশন অ্যান্ড ভালো গাইডেন্সের আন্ডারে থাকলে সেম টাকা দিয়েই 15 লাখ আর 27 লাখের বা 30 লাখের ডিফারেন্স হতে পারে, অলমোস্ট ডবল। বাকি আপনি যদি অ্যানালিস্ট ঠিকঠাক করে করতে জানেন, তাহলে আপনি নিজের মতো কন্টিনিউ করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন বা আজকে লাস্ট কোয়েশ্চেন ইজ, আপনাদেরও যদি মনে এরকম কোনো কোয়েরি থাকে আপনি নিচে পোস্ট করতে পারেন। আমি প্রত্যেকদিন 3-4টে করে কোয়েশ্চেন এই চ্যানেলে নিয়ে নিই। দাদা তুমি এত ক্লায়েন্টস হ্যান্ডেল কি করে করো, সবার অ্যানালিসিস করা অ্যান্ড সবার ফান্ড দেখা, প্লিজ জানিও। অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমরা তো 6 মাস 1 বছর ধরে এই চ্যানেলে শুধু ভিডিও বানাচ্ছি। আমরা ওই মেন চ্যানেলে আমার ভিডিও বানাচ্ছি শুধু 5 বছর ধরে। তো এখানে বুঝতেই পারছি যে আমরা ব্যবসা করছি, শুধু বিজনেস করছি বা ক্লায়েন্ট হ্যান্ডলিং ম্যানেজমেন্ট করছি 5 বছর ধরে মিনিমাম। এবার যেদিন থেকে আমরা মার্কেট দেখা শিখেছি সেদিন থেকেই তো নিশ্চয়ই ক্লায়েন্ট হ্যান্ডলিং করছি না, তার আগে থেকে মার্কেট আমরা জানি কি হয় না হয়। তাই জন্য আমরা মার্কেটটাকে অনেক দিন ধরে দেখছি, বাট আমরা এই যে কথাটা আসছে ক্লায়েন্টসের ব্যাপারটা, এইটা আমরা হ্যান্ডেল করি 5 বছর ধরে, আমাদের ব্লাডে মিশে গেছে। আমাদের যারা অফিসে এসে দেখেছেন তারা জানেন যে আমরা কতটা ব্যস্ত থাকি, সারাদিন আমরা এই কাজটা করেই খাই। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমার স্বার্থ আছে ডিরেক্টলি, সেটা ক্লায়েন্টের জন্যও ভালো, কাস্টমারদের জন্য ভালো, আমার জন্য ভালো। কেন? বিকজ আমরা চাই যতটা তাড়াতাড়ি ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে দ্বিগুণ করা যায়, 3 গুণ করা যায় টাকাটা। একটা ক্লায়েন্টের টাকা যদি দ্বিগুণ হয়, তাহলে আমার AUM টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টও দ্বিগুণ হবে অ্যান্ড আমার ইনকামও দ্বিগুণ হবে, হ্যাঁ কি না? তাই জন্যই আমি করবো, আমার স্বার্থ আছে বলে। নাহলে আমি যদি ব্যাংকের মধ্যে একটা চাকরি করতাম, এমপ্লয়ি হতাম বা ব্রাঞ্চ ম্যানেজার হতাম বা একটা গ্রো অ্যাপের প্ল্যাটফর্ম একটা বানিয়ে ডিরেক্ট প্ল্যাটফর্ম ছেড়ে দিতাম, তাহলে কোনো কারো স্বার্থ নেই, তারা চাকরি করে। তাই জন্য স্বার্থ নেই বলে ওই জন্য কোনো গাইডেন্স দেয় না, অ্যান্ড আপনার টাকাটা কি হচ্ছে না হচ্ছে কারো কোনো ফারাক পড়ে না। আমাদের ফারাক পড়ে কেন? বিকজ ক্র্যাশের সময় যদি আমরা আধা হয়ে যায় মনে করি রেসেশনের অ্যানালিসিস করে, অ্যান্ড যদি সুইচ না করি লিকুইডে, তাহলে আপনাদের টাকা আধা হবে ইন্ডিভিজুয়াল এক এক করে, আমাদের পুরো গোটা AUM আধা হবে, তাই জন্য আমাদের ইনকামও আধা হবে, তাহলে আমাদের তো লস এখানে। তাই জন্য আমরা এতটা স্ট্রেস দিই। মনে করবেন 2025 সাল, আপনারাও যেখানে চাকরি করেন ব্যবসা করেন কোনো ফায়দা ছাড়া, 1 টাকাও ফায়দা ছাড়া আপনারা কোথাও যাবেন না। তাই জন্য আমি কেন করবো, তাই না? আমার বাবা মা কত কষ্ট করে পড়িয়েছে, আমি আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, তো আপনার থেকে কোনো এক্সট্রা টাকাও আমরা নিই না। আমরা নিপনের ফান্ড দিচ্ছি, নিপন আমাদের পে আউট দেয়, সেরকম ভাবে এক্সট্রা 5,000 10,000 বছরে সেরকমও নেই। তো আপনার জন্য পুরোপুরি এক্সট্রা টাকা দিতে হলো না, আমরাও ফ্রি, আমাদেরকেও কিছু হয়ে গেল। অ্যান্ড কি হয়, আমরা সেরকম ভাবে মোটিভেশন নিয়ে ক্লায়েন্টসদেরকে ভালোভাবে সেই জন্য হ্যান্ডেল করি, বিকজ ক্লায়েন্টস আমার ভগবান। অ্যান্ড আমরা কাজটা কেন করি এবার বুঝতে পারছেন, যে টাকা আধা হলে আমাদেরও আধা হবে, টাকা তাড়াতাড়ি ডবল হলে আমাদেরও ডবল হবে। তাই জন্য আমাদের সবসময় প্রচেষ্টা থাকে আপনাদের টাকাটাকে সিকিউরিটি পারপাসে ঠিকঠাক রাখতে, বিকজ আপনাদের টাকা থেকে আমাদের রেভিনিউ জেনারেট হয়। তো ট্রান্সপারেন্সি ইজ দ্য বেস্ট পলিসি, এটা মনে করে ভিডিওটা এন্ড করব। যাদের মনে হয় যে আপনাদের কমেন্ট আমি নিয়ে নিই বাট নেওয়া উচিত ছিল, তাহলে নিচে কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিওতে হয়তো 3-4টে আমি কমেন্ট আরও এক্সট্রা নিয়ে নেব। যারা ফ্রেন্ড অ্যান্ড অফিস কলিগের সাথে স্টক মার্কেট ডিসকাস করেন, তারা নিশ্চয়ই এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন, আই থিঙ্ক হেল্প পাবে তারা। অ্যান্ড লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, দুটো চ্যানেলই। আজকের জন্য এটুকুই রাখছি, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।